তাহলে আমরা আজকে যে ডিফেন্সটা পড়ছি সেটা হলো ফার্স্ট সেটা হলো মিস্টেক, যেটা আগের দিন আমি পড়াইনি। তো মিস্টেককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি বললাম? একটা হলো মিস্টেক অফ ল, আরেকটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট। নোট করে নে। আগেরগুলো এই রেকর্ডিং থেকে শুনবি। নোট করে নে, মানে এগুলো জাস্ট শর্ট নোট, পরীক্ষার জন্য না। তো মিস্টেক অফ ল মানে কি? মিস্টেক কথাটার মানে কি? তাহলে মিস্টেক অফ ল মানে কি? তাহলে আমি এমন একটা কিছু করেছি বা করিনি যেটার জন্য আইনটা ভঙ্গ হয়ে গেছে। তার মানে কোনো একটা লকে আমি ব্রেক করেছি। কেন ব্রেক করেছি? কারণ ওই লটা যে এক্সিস্ট করে আমি সেটাই জানতাম না। এরকম হয়? হয়? বল দেখি, হুঁ তো বললি। হ্যাঁ, এরকম হয় বলতো? যে আমি জানতামই না এরকম ল আছে। ভুল করে ফেলার পর জানতে পারলাম যখন তোকে কেউ পুলিশ এসে ধরলো বা কিছু। হয় এরকম? হ্যাঁ? সবাই জানে যে বলতো এরকম আছে ল? কিছু কিছু জায়গায় আছে, যেমন তুই তোর বাড়ির গাছ কাটতে পারিস। হুম, কিন্তু কিছু কিছু রাজ্য আছে আমাদের ইন্ডিয়াতেই যেখানে তুই গাছ কাটতে পারবি না উইদাউট দ্য পারমিশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ইনফ্যাক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং এ তুই দুটোর বেশি গাছ কাটতে পারবি না। তোর জমিতে যদি 10টা গাছ থাকে, তুই দুটো গাছ কাটতে পারবি উইদাউট পারমিশন। ওরা গাছেরও হিসাব রাখে। তুই কিন্তু তার বেশি গাছ কাটতে পারবি না। তাই হয়তো জানিস না, একটা লোক সে কেটে দিয়েছে। সঙ্গে সঙ্গে ধর কোনো কারণে ইনকোয়ারি হয়েছে, ব্যাস, ফাইন ইম্পোজ করে দিয়েছে সরকার ওর এগেনস্টে। এবার ও এসে কোর্টকে কি বলছে, কি ডিফেন্স নিচ্ছে? মিস্টেক, আমি মিস্টেক করে ফেলেছি, আমি তো জানতাম না এরকম ল আছে বলে। সো এটাকেই আমরা বলছি মিস্টেক অফ ল। কিন্তু ইন্টারেস্টিংলি এইটা কোনো ডিফেন্সই না। তো তুই কখনোই বলতে পারবি না যে হ্যাঁ আমি মিস্টেক অফ ল করে ফেলেছি। সত্যি হয়তো তুই করেছিস মিস্টেক অফ ল, হয়তো সত্যিই তুই জানতিস না যে এই লটা এক্সিস্ট করে বলে। যেমন গ্যাংটকে, সিকিমে যদি যাস, সেখানে কিন্তু ওপেন স্পেসে স্মোকিং করা যায় না, ইট ইজ পানিশেবল অফেন্স। অ্যাজ ওয়েল অ্যাজ তুই যেখানে সেখানে নোংরা আবর্জনাও ফেলতে পারবি না, জলপাইগুড়ির মতো যে রাস্তার ধারে নোংরা ফেলে দিচ্ছিস। খেলি, এখন তো টাটা গ্লুকো বা গরমকাল বা ওই যে কি সব বিক্রি হয় যে লাস্সি, খেলি আমুল কুল, খেলি ফেলে দিলি বোতল যেখানে সেখানে, করিস তো? করিস না? আচ্ছা, অনেকে করে, তাই জন্য তো পড়ে থাকে দেখি। প্লাস্টিকের বোতল পড়ে থাকে। সিকিমে কিন্তু এটা তুই করতে পারবি না। ইট ইস পানিশেবল অফেন্স। ওখানে সঙ্গে সঙ্গে তোর এগেইনস্ট এ অ্যাকশন নিয়ে নেবে, ফাইন হয়ে যাবে। ভুটানেও তাই। ক্লিন দেখবি, খুব পরিষ্কার। তো এটাই হচ্ছে তোর। এবার ধর আমি গেছি, আমি তো পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির লোক, আমি তো জানি না। না জানাটাই স্বাভাবিক। এবার ধর আমি একটা দেশে গেছি ঘুরতে, বিদেশে গেছি, ওখানে ছেলে আর মেয়েরা হাত ধরে রাস্তায় ঘুরতে পারে না, ওখানকার আইন এটা ধর। তা আমি আমার বউয়ের হাত ধরে ঘুরছি। এবার ধর আমার এগেইনস্টে অ্যাকশন নিয়ে নিল পুলিশ। তখন আমি কি বলবো? আমি তো জানতাম না এটা। তাহলে মিস্টেক অফ ল কিন্তু এক্সকিউজেবল নয়। তাহলে আমি কি বললাম? যে আমি বিদেশে গেছি, আমি তো সত্যিই জানি না বিদেশের আইন। জানবো আমি বিদেশের আইন জেনে যাবো? জানবো না। এবার আমি জানি না যে ওখানে নিয়ম আছে যে ছেলে আর মেয়ে একসঙ্গে হাত ধরে ঘুরতে পারে না। আমি তো হাত ধরে ঘুরে ফেলেছি। তো আমার এগেইনস্টে পুলিশ অ্যাকশন নিয়ে নিয়েছে। তাও আমি কিন্তু এই ডিফেন্সটা নিতে পারবো না। কি বলছি? মিস্টেক অফ ল কখনোই একটা ডিফেন্স নয়। ক্লিয়ার? তো তোদের কি মনে হচ্ছে এটা ইনজাস্টিস হচ্ছে? না, ডিফেন্স আমরা করছি না, তো আমরা ক্লিয়ার করছি জিনিসটাকে, যে এটা আদৌ ডিফেন্স কিনা। তো তুই যদি এটা না জানতিস, তুই তো এই ডিফেন্সটা নিবি তখন। নিয়েও লাভ হবে না। তুই তোর মক্কেলকে বলবি, দাঁড়ান আপনি আইন জানতেন না তো, আমি দেখিয়ে দিচ্ছি আপনি গুড ডিফেন্স। তো ওই জন্য তোকে পড়িয়ে দিচ্ছে, এই ডিফেন্সটা নিয়ে লাভ নেই। তো বিং অ্যান অ্যাডভোকেট এই ডিফেন্সটা নিবি না। মক্কেলকে বলবি, সরি আপনার কিছু করার নেই, এই ডিফেন্সটা নেওয়া যাবে না। দেখি অন্য কোনোভাবে যদি আপনাকে বাঁচানো যায়। কোনটা ডিফেন্স সেটা যেমন জানতে হবে, কোনটা ডিফেন্স নয় সেটাও তো আমাদের জানতে হবে।
ক্লিয়ার? তো তোদের কি মনে হচ্ছে এটা ডিফেন্স হওয়া উচিত ছিল? মনে হচ্ছে? যে একটা লোক সে আইন জানে না, হতেই পারে নতুন জায়গায় গেছে। হ্যাঁ? তো কেন এটাকে এরকম স্ট্রিক্ট করে বলে দিল এটা করা যাবে না? মিস্টেক অফ ডিফেন্স হবে না? তাহলে মার্ডার করে এসেও বলবে আমি আইন জানতাম না। তো সে জানে কি জানে না সেটা বোঝা তো খুব মুশকিল। ওরকম তো টেস্ট নেই, ব্লাড টেস্ট করে বলে দেবে না সত্যিও জানতো কি জানতো না। আছে? নেই। সো তখন মার্ডার করেও বলবে, "আমি তো জানতাম না মার্ডার করা যায় না। আমি তো জানতাম এটা করা যায়।" বুঝলি? ক্লিয়ার হলো? এটা হচ্ছে মিস্টেক অফ ইট ইস নট আ ডিফেন্স। ক্লিয়ার? তাহলে মিস্টেক অফ ফ্যাক্ট সেটা কি? মিস্টেক অফ ফ্যাক্টটা কি? ফ্যাক্ট কাকে বলে? হোয়াট ইস ফ্যাক্ট? ফ্যাক্ট মিনস এনিথিং। সবকিছুই একটা ফ্যাক্ট। এই যে আমরা এখন বসে পড়াশোনা করছি এটাও একটা ফ্যাক্ট। তাই তো? বুঝতে পারছিস তো? এনিথিং ইজ ফ্যাক্ট। ফ্যাক্টের ডেফিনিশন আমরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টে পাবো। ওখানে দেওয়া আছে ফ্যাক্টের মিনিং। ক্লিয়ার? তো সবকিছুই কিন্তু ফ্যাক্ট। যেটা আমরা অবজার্ভ করতে পারি, দেখতে পারি। মানে এই যে হাওয়া দেখতে পাই না বাট স্পর্শ করতে পারি সেটাও একটা ফ্যাক্ট। একটা কোনো কিছু গরম সেটা একটা ফ্যাক্ট, কোনো কিছু ঠান্ডা সেটাও একটা ফ্যাক্ট। এইবার ধর এই ফ্যাক্টটাকে আমি ভুল করে ফেললাম। মানে কোনো একটা মিস্টেক হয়ে গেল ফ্যাক্টের বেসিসে। যেমন আগেরটা আমি এর মিস্টেক করেছিলাম। আর এটা মিস্টেক অফ ফ্যাক্ট। একটা ফ্যাক্ট। তার মানে কি? ধর আমাকে কোর্ট থেকে বলেছে যে X কে অ্যারেস্ট করে নিয়ে আসো। আমি Z কে X ভেবে অ্যারেস্ট করে নিয়ে গেছি। এটা একটা মিস্টেক অফ ফ্যাক্ট হতে পারে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো মিস্টেক অফ ফ্যাক্ট মানে এমন কোনো মিস্টেক যেটা মানে ফ্যাক্টটাকে তুই ভুল বুঝেছিস। তার জন্য তুই এই কাজটা করে ফেলেছিস। ওকে? তো এইটা কি এক্সকিউজেবল হতে পারে? নাকি এটাও এক্সকিউজেবল নয়? মানে যে লোকটা X কে অ্যারেস্ট করতে গিয়ে Z কে অ্যারেস্ট করেছে X ভেবে, সেই লোকটা কি এক্সকিউজটা নিতে পারে যে আমি ভুল করে নিয়েছি? হুম। মানে ধর আমাকে বলেছে এক্স কে অ্যারেস্ট করো। তো আমি ওর কাছে গেছি। ও বলছে এটাই এক্স। ও জেড কে দেখিয়ে বলছে এটা এক্স। তো আমি ওইজন্য জেড কে অ্যারেস্ট করেছি। তো এটা কি মানে ডিফেন্স নিতে পারি আমি এই ডিফেন্সটা? যে মিস্টেক অফ ফ্যাক্ট আমি অন্য একজনকে অ্যারেস্ট করেছি। কি মনে হয়? পারে না। তোদেরও তাই? কে সাপোর্ট করছে ওকে? কেউ না। তাহলে তোরা বলছিস যে এটা একটা ডিফেন্স। ইয়েস, এটা একটা ডিফেন্স। ঠিক আছে? হ্যাঁ, এইবার দেখতে হবে যে ও সবকিছু ভেরিফাই করেছিল কিনা। বা ও যে মিস্টেকটা করেছে সেটা কতটা গ্রহণযোগ্য সেটা অবশ্যই দেখতে হবে। কিন্তু এই ডিফেন্সটা নেওয়া যেতে পারে। মিস্টেক অফ ফ্যাক্ট ডিফেন্সটা নেওয়া যেতে পারে। যে এবং সেই মিস্টেকটা মিস্টেকই হতে হবে। এমনটা না যে নেগলিজেন্টলি ও কাজটা করেছে। ও চেক করেনি। হতে পারে দুজন জমজ, ও বোঝেনি। ও ছবি ছিল, যার দেখেছে করে নিয়েছে। তাহলে কিন্তু এটা ডিফেন্স হতে পারে। বা ওই যে বললাম ও কারোর উপর ডিপেন্ড করেছে যে আপনি আইডেন্টিফাই করে দিন কে এক্স। তো যে আইডেন্টিফাই করেছে সে ইচ্ছা করে হয়তো করেছে। কিন্তু আমি তো মিস্টেকেনলি অ্যারেস্ট করে এসেছি। তাহলে আমার তো কোনো এখানে দোষ নেই। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে মিস্টেক অফ ফ্যাক্ট কিন্তু ডিফেন্স হতে পারে। হলো? ইন্টারেস্টিং। কিন্তু টর্টের ক্ষেত্রে কিন্তু মিস্টেক অফ ফ্যাক্ট কোনো ডিফেন্স নয়। ইট ক্যান বি আ গুড ডিফেন্স ইন ক্রাইম। তার মানে ও ঠিক। এবার পড়। ওইজন্য বইটা বের করলাম। মিস্টেকটা বের কর একটু। এটাই আমি বোঝাবো তোদের যে কেন মিস্টেকটা
দুটোর রঙের ক্ষেত্রে দুরকম ডিফেন্স হয়ে যাচ্ছে। কি মাথার উপর মানে বাকিটা শোন, নাকি ছবি তুলে নিবি? তাহলে পড়তে সুবিধা হবে। একটু ছবি তুলে নে মিস্টেকটা। তাহলে ও রিডিং পড়ুক, বাকিটা মেলা। মিস্টেক weather of fact. গ্রুপে দিয়েছিস? দে আমি একটু দেখি। তোরা সবাই তাহলে ছবিটা দেখ, ও পড়ুক, পড়। Mistake. Mistake, whether of fact or of law, is generally no defense to an action or law. বোঝা গেল? তাহলে মিস্টেক সেটা ল হোক কি ফ্যাক্ট, সাধারণত টর্টের ক্ষেত্রে এটা ভালো ডিফেন্স। মানে ইট ইজ নট আ ডিফেন্স জেনারেলি। হ্যাঁ, ওইখানে কত নাম্বার লেখা আছে বল? এইটাই যে ফুটনোট দেওয়া আছে, ওখানে বলেছে যে মিস্টেক অফ ফ্যাক্ট ইজ আ ডিফেন্স ইন ক্রিমিনাল ল ইন সার্টেন কেসেস। যেটা আমি বললাম যে ক্রাইমের ক্ষেত্রে ভালো ডিফেন্স হতে পারে, কিন্তু টর্টের ক্ষেত্রে সবসময় নয়। ক্লিয়ার? মিস্টেক অফ ল তো কোনো কিছুর ক্ষেত্রেই নয়। মিস্টেক অফ ল না টর্ট না ক্রাইম, কোনো কিছুতেই এই ডিফেন্সটা নেওয়া যাবে না। ক্লিয়ার? কিন্তু ফ্যাক্টটা তুই ক্রাইমের ক্ষেত্রে ভালো ডিফেন্স হতে পারে, কিন্তু টর্টের ক্ষেত্রে নয়। নেক্সট। When a person willfully interferes with the right of another person, it is no defense to say that he had honestly believed that there was some justification for the same. When in fact no such justification existed. ব্যাস দাঁড়া। তাহলে বলেছে যদি কোনো ব্যক্তি, বুঝলি কি তোরা? যদি কোনো ব্যক্তি, কি বললো? যদি কোনো ব্যক্তি অন্য কারোর অধিকার নিয়ে সঙ্গে ইন্টারফেয়ার করে এবং পরে বলে যে না আমি তো গুড ফেথে, আমি তো অনেস্টলি করেছি, আমার তো কোনো ইন্টেনশন ছিল না, বা আমি তো বুঝিনি, আমি মিস্টেকেনলি করেছি, সেটা কিন্তু সাধারণত বলা যাবে না। যতই তুই মিস্টেকেনলি কর বা অনেস্টলি কর, তুই তো কারোর অধিকার নিয়ে নষ্ট করলি। কথাটা বোঝা গেল? দেন Entering the land of another thinking that to be one's own in trespass. হুম, তার মানে কি বলেছে? ভালো করে পড় তুই, মানে সেন্টেন্সটা ঠিক করে পড়। বলেছে এন্টারিং Entering the land অফ অ্যানাদার another থিঙ্কিং that to be one's own is trespass. ওন ইজ ট্রেসপাস। তার মানে আমি এন্টার করছি অন্য কারোর জমিতে, এটা ভেবে যে ওটা আমার নিজের জমি, তাও সেটা ট্রেসপাস হবে। মানে আমি মিস্টেক অফ ফ্যাক্ট করলাম, ভাবলাম এটা আমার জমি, এটা কি কোনো ক্ষেত্রে হতে পারে? মানে ধর একটা মাঠ, মানে বাড়িঘর নেই, সেরকম ভাবে বাড়িঘর নেই, একটা ফাঁকা জমি, সেখানে ছোট ছোট প্লট করে অনেকগুলো জমি বিক্রি হয়েছে। তো এবার তুই বুঝতে পারলি না কোনটা তোর জমি, তুই অন্য কারোর জমিতে ঢুকে গেলি নিজের জমি ভেবে, তাহলে এটা মিস্টেক অফ ফ্যাক্ট, তাও কিন্তু এটা ট্রেসপাস হবে। বুঝলি? ওটাই এখানে বলেছে। এখানে এই যে নাম্বার দেওয়া আছে 1, এর 1 এর নিচে দেখবি ওখানে কি দেওয়া আছে দেখ, ফুটনোটে, ছবিতে নেই। আচ্ছা হোয়াট এভার, পরে দেখিস। নেক্সট পর। Taking away another's umbrella, thinking that to be one's own, or driving off plaintiff's sheep amongst one's own herd is trespass to put and injuring the reputation of another without any intention to defend is declaration. ক্লিয়ার হয়ে গেল? তোর ওই যে তোকে আজকে যখন লিখলি তোকে যেটা বোঝালাম, the intention is not important in tort, তো ওখানে ওটা বলেছে। তাহলে দেখ ফার্স্ট কি বললো যে তুই কারোর জমিতে ঢুকে গেলি, বা সেকেন্ড কি বললো তুই কারোর ছাতা নিয়ে নিলি নিজের ছাতা ভেবে, হতে পারে একই কালার বুঝিস নি, নিয়ে চলে গেছিস, তাও ওটা কিন্তু রং হবে। ক্লিয়ার? বা ধর তুই কি করেছিস, কারোর জাহাজ নিয়ে গেছিস ড্রাইভ করতে, প্লেনটিভের জাহাজ, ঠিক আছে? বা তুই কারোর মানে রেপুটেশনকে নষ্ট করেছিস। রেপুটেশন মানে, রেপুটেশন বুঝিস তো কি? আত্মসম্মান বা তার চরিত্র, সেটাকে তুই নষ্ট করেছিস এনি হাউ। তোর ইন্টেনশন ছিল না সেটা নষ্ট করার, বাট করেছিস, তাও এটা কিন্তু টর্ট হবে। ক্লিয়ার? তাহলে মিস্টেক অফ ফ্যাক্ট টর্টের ক্ষেত্রেও একটা ভালো ডিফেন্স না। মিস্টেক অফ ল তো টর্ট ক্রাইম কোনোটার ক্ষেত্রেই নয়, আর মিস্টেক অফ ফ্যাক্ট টর্টের ক্ষেত্রেও নয়, ক্রাইমের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? কনক্লুশনে কি বলতে পারি? তার মানে মিস্টেক অফ ফ্যাক্ট করে যদি কেউ কোনো রং করে, তাকে আমরা পানিশ করব না, কিন্তু ক্ষতিপূরণ আদায় করতে পারবো।
এবার বোঝা গেল জায়গাটা? জায়গাটা বোঝা গেল? টর্ট আর ক্রাইম এর মধ্যে তো এটাই ডিফারেন্স। ক্রাইমে আমরা তাকে পানিশ করতে পারি, তাকে জেলে রাখতে পারি, কি ফাইন ইম্পোজ করতে পারি। বা গভর্নমেন্ট তার এগেনস্ট অ্যাকশন নেবে, পুলিশ তার এগেনস্ট অ্যাকশন নিচ্ছে ইন রেসপেক্ট অফ ক্রাইম, তাই না? তাহলে যদি সে মিস্টেক অফ ফ্যাক্টের কারণে সেই ক্রাইমটা করে বা রংটা করে, তাহলে সেটা ক্রাইম নয়, বাট সেটা টর্ট কিন্তু হতে পারে। Compensation. কম্পেনসেশন কিন্তু আমি পেতে পারি। ক্লিয়ার হলো? হ্যাঁ, এটাই বলার ছিল, ব্যাস এইটুকু। বাকি তোরা নিজেরা পড়িস, কেস আছে একটা, কেসটা পড়ে নিস। ওই জন্য আগের দিন এটা বাদ দিয়েছিলাম, কারণ বেশি লোড হয়ে যাচ্ছিল মাথায়। তো ক্লিয়ার হলো তো মিস্টেকটা, না ডাউট আছে কোনো? তাহলে এটা ডিফেন্সে পড়ছি, বাট এটা কিন্তু টর্টের ডিফেন্স না। তাহলে এবার তোর ক্লিয়ার হলো যে কেন পড়ছি তাহলে? কারণ আমাকে এটাও জানতে হবে যে কোনটা আমি ডিফেন্স হিসেবে ব্যবহার করব না। তার মানে তুই ক্রিমিনাল কোর্টে গিয়ে ডিফেন্স হিসেবে মিস্টেকটাকে ব্যবহার করতে পারিস, মানে মিস্টেক অফ ফ্যাক্ট অনলি। মিস্টেক অফ ল কিন্তু ডিফেন্স নয়। কিন্তু টর্টের ক্ষেত্রে কিন্তু তুই করতে পারবি না। ক্লিয়ার? ওকে। লাস্ট যেটা পড়ানো হয়নি, নাম্বার 8, সেটা হচ্ছে, আচ্ছা রিকু ক্লিয়ার? ওকে। কি লিখবি? ও তোরা ভাগ করে লিখলি না, মিস্টেক অফ ফ্যাক্ট, মিস্টেক অফ ল। তাহলে মিস্টেক অফ ল এর নিচে লেখ, ইট ইজ নট অ্যান এক্সকিউজ। হ্যাঁ, ইট ইজ নট আ ডিফেন্স। মিস্টেকের মধ্যে কি লিখবো? মিস্টেকটাকে ডিভাইড করে দে। এক পাশে লেখ মিস্টেক অফ ল, এক পাশে লেখ মিস্টেক অফ ফ্যাক্ট। মিস্টেক অফ ল এর নিচে লেখ যে ইট ইজ নট আ ডিফেন্স, নেভার, মানে কখনোই এই ডিফেন্সটা নেওয়া যাবে না। মিস্টেক অফ ল এর ওখানে তুই একটা বাংলা একটা কথা লিখে রাখতে পারিস, মিস্টেক অফ ল মানে হলো আমি আইন জানি না বা জানতাম না, আইন না জেনে কোনো কাজ করে দেওয়া, এটাই হচ্ছে মিস্টেক অফ ল। এটাই তো মিস্টেক অফ ল, কিন্তু এটা ডিফেন্স নয়। এটা কিন্তু সব দেশেই সেম। তো কোনো দেশে যদি ট্রাভেল করিস, সে দেশের আইন জেনে যেতে হয়। এটা বুঝলি? কোনো দেশে ট্রাভেল করলে সেই দেশের বেসিক কিছু আইন জেনে যেতে হয়, এটা কিন্তু নিয়ম। কারণ ওখানে গিয়ে তুই বলতে পারবি না আমি তো ফরেনার, আমি তো জানি না, বলা যাবে না। এবং কিছু কিছু দেশের কিন্তু ক্রাইম আলাদা হয়, এবং আমি যে গল্পটা বললাম এটা সত্যি। একটা দেশ আছে, আমি নামটা বলতে পারছি না, তোরা সার্চ করে দেখিস, ওখানে সত্যি ছেলে আর মেয়েরা রাস্তায় হাত ধরে হাঁটতে পারে না। এটা একটা ক্রাইম। আচ্ছা, নেক্সট। তাহলে মিস্টেক অফ ফ্যাক্টে লেখ যে it can be a good excuse in case of crime. It can be a good excuse in case of crime, in a case of crime, but this is not a good defense in case of tort. Clear? লিখলি? ব্যাস। এবার লাস্ট, সেটা হলো স্ট্যাটিউটারি অথরিটি। নোট করে নে। নাম্বার 8, স্ট্যাটিউটারি। ফার্স্টে লেখ স্ট্যাটিউট, STATUTORY, স্ট্যাটিউটারি অথরিটি। স্ট্যাটিউটারি অথরিটি লিখলি? আচ্ছা, আচ্ছা, স্ট্যাটিউটারি অথরিটিটাকে ব্রেক কর। স্ট্যাটিউটারি শব্দটার মধ্যে আছে স্ট্যাটিউট শব্দটা। স্ট্যাটিউট থেকে এসছে স্ট্যাটিউটারি। স্ট্যাটিউট বানানো হচ্ছে STATUTE, স্ট্যাটিউট। এটার মানে কি? ল। এটার মানে অ্যাক্ট, ল, রুলস, রেগুলেশন। নোট করতে থাক পারিস কিন্তু এগুলো। অ্যাক্ট, রুলস, রেগুলেশনস, তারপর তোর নোটিফিকেশনস বাই দ্য গভর্নমেন্ট, জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন। জাজেসরা অনেক সময় ইন্টারপ্রিট করেন ল গুলোকে, ওগুলোকেও আমরা পার্ট অফ দ্য স্ট্যাটিউট বলতে পারি, কারণ ওটাও ল হয়ে যায়। ওকে?
অ্যাক্ট বলতে এখানে ACT এটা বড় হাতের। এখানে অ্যাক্ট মানে আইন। ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন। হলো? সো ক্লিয়ার? লিখলি? তাহলে এই যে স্ট্যাটিউট থেকে আসছে স্ট্যাটিউটারি, মানে স্ট্যাটিউটের থেকে অথরিটি শব্দটার মানে হচ্ছে পাওয়ার। অথরিটি কথাটা হয়তো তোরা শুনেছিস। অথরিটি মানে হলো পাওয়ার। আই হ্যাভ দ্য অথরিটি অফ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি। তার মানে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি রিগার্ডিং আমার পাওয়ার আছে। ঠিক আছে? বুঝলি? তাহলে এই যে অথরিটি মানে পাওয়ার তো বুঝিস। পাওয়ারটা আমি কোথার থেকে পাচ্ছি? স্ট্যাটিউট থেকে। তার মানে স্ট্যাটিউট যদি আমাকে কোনো পাওয়ার দেয়, কি? স্ট্যাটিউট যদি আমাকে কোনো পাওয়ার দেয়, তার মানে ল যদি আমাকে কোনো পাওয়ার দেয়, সেই পাওয়ার ইউজ করে যদি আমি কারোর ক্ষতি করে ফেলি, তাহলে কিন্তু আমি দোষী হব না। ক্লিয়ার? বোঝা গেল? আগে জিনিসটা বোঝ, আমি এক্সাম্পল দেব। তার মানে ল ইউজ করে, ল এর যে পাওয়ার আমাকে ল দিয়েছে, আমার রাইট বা আমার ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করে যে কাজটা আমি করছি, সেটা যদি আইন অনুযায়ী করি, তাতে যদি কারোর কোনো ক্ষতি হয়, তখন কিন্তু সে আমার এগেনস্টে ক্ষতিপূরণ চাইতে পারবে না, বা চাইলেও পাবে না। ক্লিয়ার? কথাটা বোঝা গেল? তাহলে এটার এক্সাম্পল কি হতে পারে? ভেরি গুড। তার মানে ধর মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি মানে সিএমসি, কলকাতা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বা ধর শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, কিছু কিছু লোক আছে বা তারা হচ্ছে রাস্তার সাইড দখল করে বসে আছে, ধর তাদেরকে সরিয়ে দিল, তাহলে ওই লোকগুলোর তো ক্ষতি হলো বলতে পারিস, কিন্তু এটা আদৌ লিগ্যাল ড্যামেজ না, কারণ ওদের কিন্তু অধিকার নেই ওখানে বসার, আর আমি আইন মেনেই ওদেরকে ওখান থেকে তুলে দিয়েছি, তাহলে কিন্তু আমার এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। বুঝলি? ধর একদম রেল লাইনের ধারে তোর বাড়ি, এরকম কার কেউ আছে যার বাড়ি রেল লাইনের পাশে, মানে পাশ দিয়ে রেল লাইন গেছে? নেই। তো যদি থাকে তাহলে বুঝবি যাদের আছে, ধর রেল লাইন মানে ট্রেন যখন ওই ট্র্যাক দিয়ে যায়, ঘর কাঁপে, সাউন্ড হয়। তো ধর রাত্রি 2টার সময় ট্রেন যাচ্ছে, 1টার সময় ট্রেন যাচ্ছে, 1:30টার সময় ট্রেন যাচ্ছে, তাহলে কষ্ট হবে তো ওই লোকগুলোর, হবে না? তাহলে ওরা বলতে পারে না ট্রেন কালকের থেকে যাবে না? কেন বলতে পারবে না? কারণ ট্রেনটা আইন মেনেই যাচ্ছে ওখান দিয়ে। তার মানে ওই রেলওয়ে ট্র্যাকটা যখন বানানো হয়েছে, তার মানে আইনত ওখানে ট্রেন যাওয়ার অধিকার আছে। বোঝা গেল? ঠিক সেরকম যদি কারোর হাইওয়ের পাশে বা মানে ঘর হয় বা মেইন রোড এর পাশে বাড়ি হয়, তারাও অনেক রকম প্রবলেম ফেস করে। তোদের কারোর আছে এরকম বাড়ি? কিরকম প্রবলেম ফেস করিস বল? আর সবথেকে বড় সমস্যা হচ্ছে ডাস্টিং আর নয়েজ পলিউশন। ওকে, তাহলে তো ঠিক আছে। একদম মুখের সামনে যদি বাড়ি হয়, তাহলে তুই যেগুলো প্রবলেম ফেস করবি সেটা হচ্ছে বাড়িতে সারাদিন ধুলো। সো তুই কি কমপ্লেইন করতে পারবি যে না কালকে থেকে রাস্তা ইউজ করতে পারবে না কেউ? না। কারণ যে লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে তার অধিকার আছে ওখানে রাস্তা দিয়ে যাওয়ার। ব্যাস এটাই। তাহলে স্ট্যাটিউটরি অথরিটি হলো কি? এমন একটা ডিফেন্স যেখানে তুই আইন মেনে কোনো কাজ করছিস বা আইন তোকে কোনো ক্ষমতা দিয়েছে, এবং সেই ক্ষমতাটা দ্বারা তুই কারোর কোনো অধিকার ভঙ্গ করলেও সেটা কিন্তু কি নয়, সে কিন্তু মামলা করতে পারবে না বা ক্ষতিপূরণ পাবে না তোর থেকে। এটাই হলো স্ট্যাটিউটরি অথরিটি। এখানে একটা কেস আছে, কেসটায় কি হয়েছিল, মানে ধর ট্রেন যাচ্ছে, সো ওই ট্রেনের চাকার ঘষা লেগে অনেক সময় স্পার্ক হয়। স্পার্ক বুঝিস তো? কি? শব্দ? আগুনের মতো ফুলকি বেরোয় অনেক সময় না? তো এবার কি হয়েছিল, তো ওই স্পার্কিং এর কারণে পাশে কিছু গার্বেজ রাখা ছিল, সেখানে আগুন লেগে যায়, সেই আগুনটা স্প্রেড হয়ে যায় পাশের একটা বস্তিতে। এবার তারা মামলা করে, তখন রেলওয়ে অথরিটি এই ডিফেন্সটা নিয়েছে, আমি তো ট্রেন চালিয়ে গেছি, আমার তো স্ট্যাটুটরি অথরিটি। তাহলে এবার বল কি হবে?
রেলওয়ে অথরিটি লায়াবল হবেই, কি হবে না? কেন লাগলো? ওদের যেহেতু ওদের মধ্যে তো ওটা অথরিটি আছে, পাওয়ার আছে যে ট্রেনটা যাবে। ওদের হ্যাঁ, আর ওরা তো ওরা কি জানতো যে দেশলাই কাঠি চালায় না চাকার ওখানে গিয়ে গিয়ে না। ওরা কি জানতো যে ওটার জন্য গাড়িতে আগুন দেওয়া পরে ওটা হবে? শিওর তো? তার মানে লায়াবল হয়নি। কিন্তু এক্ষেত্রে কোর্ট লায়াবল করেছিল এই গ্রাউন্ডে যে ওই গার্বেজ গুলো কেন আপনারা জমিয়ে রেখেছিলেন? সে স্পার্কিং হোক, সেটাতে কোনো ব্যাপার না। স্পার্কটা তো ডাইরেক্ট গিয়ে আগুন লাগেনি। তো গার্বেজ গুলো তো ক্লিনিং করা আপনাদের দায়িত্ব ছিল। সেগুলো কেন আপনারা ওখানে জমিয়ে রেখেছিলেন? তো আমি যে গল্পটা বললাম এক্স্যাক্টলি বইয়ের গল্পের সঙ্গে মিলবে না, বাট এরকমই। পড়ে দেখ, বুঝতে পারবি। ওখানেও আগুনটা ওই কারণেই স্প্রেড হয়েছিল। কারণ ডাইরেক্টলি স্প্রেড হয়নি। এবং ওখানে জমিয়ে রাখা ছিল কিছু খড়কুটো টাইপস। তার জন্যই আগুনটা স্প্রেড হয়েছিল। তো ওই জন্য লায়াবল করা হয়েছিল নেগলিজেন্স এর কারণে, যে তোমরা কেন ওটা সরাওনি। নেগলিজেন্স তার মানে যেটা ডিউটি করার কিন্তু আমি করলাম না, সেটাই নেগলিজেন্স। এটা একটা টর্ট। ওকে, তাহলে এটাই হচ্ছে ইন্টারেস্টিং যে অনেক রকম ভাবে আমরা ভাবতে পারি, তাই না? তো আপাতত এইটুকু লিখে লিখে রাখতে পারিস। তো স্ট্যাটুটরি অথরিটি ইজ আ গুড ডিফেন্স। এখানে 3টে কেস আছে এবং ইন্টারেস্টিংলি 3টেই রেলওয়ের। প্রথমটাতে রেলওয়ে ডিপার্টমেন্ট লায়াবল হয়নি, কারণ এখানে কি হয়েছিল, স্পার্ক হয়ে পাশে আগুন লেগে গেছিল। এখানে লায়াবল হয়নি। সেকেন্ড কেসটাতে ওরকমই কিছু একটা ঘটনা, প্লেনটিভের ওই নয়েজ এবং ভাইব্রেশনের জন্য অসুবিধা হচ্ছিল প্লেনটিভের, তো সেই ক্ষেত্রেও কিন্তু লায়াবল হয়নি। থার্ড ওয়ান যে গল্পটা আছে, যেটা আমি বললাম যে কিছু গ্রাস টাইপের জিনিস রেখে দিয়েছিল, ওই গ্রাসে আগুন লেগে সেটা স্প্রেড হয়, তার জন্য লায়াবল হয়ে যায়। বুঝলি? নিয়ে পর 3টে গল্প ক্লিয়ার হয়ে যাবে স্ট্যাটুটরি অথরিটিটা। এটার পুরোটা একটা ইয়ে করে দিস, ফার্স্ট টু লাস্ট পিডিএফ। ঠিক আছে? where the defendant can make harm of another, harm of the plaintiff with the power given by the law. একটা এক্সাম্পল লিখে রাখতে পারিস বোঝার জন্য। সেটা হচ্ছে এক্সাম্পল লেখ, a policeman can arrest any person if he commits any cognizable offense, any cognizable, COGNI, ZABLE, cognizable offense in the presence of that policeman. ওকে, পুলিশম্যান তার মানে একটা পুলিশের সামনে একটা লোক একটা কগনিজেবল অফেন্স করলো। এগুলো কগনিজেবল অফেন্স কি সেটা না হয় পরে পড়া যাবে, কগনিজেবল আর নন কগনিজেবল। কিছু কিছু অফেন্স আছে যেটা নন কগনিজেবল।
আর কিছু কিছু অফেন্স আছে যেগুলো কগনিজেবল। তাহলে সেই অফেন্স গুলো যখন পুলিশের সামনে হলো, পুলিশ তাকে অ্যারেস্ট করে নিল। আমি যখন মানে পুলিশ যখন একটা লোককে অ্যারেস্ট করছে, তো সে বলতে পারে, তুমি কেন আমাকে অ্যারেস্ট করছো, আমাকে কেন ভেতরে ঢুকিয়ে নিচ্ছ, তুমি তো আমার অধিকার নষ্ট করছো, আমার ফ্রিলি মুভমেন্ট করতে দিচ্ছ না, তুমি আমাকে ঢুকিয়ে রেখে দিয়েছো। তো পুলিশ কিন্তু বলতে পারে, ল আমাকে পাওয়ার দিয়েছে তাই আমি করছি। তো হতে পারে তোমার অধিকার নষ্ট হচ্ছে, তুমি ফ্রিলি মুভ করতে পারছো না, কিন্তু ল তো আমাকে পাওয়ারটা দিয়েছে। এটাও কিন্তু স্ট্যাটুটরি অথরিটি। কিন্তু ইন্টারেস্টিংলি, পুলিশ অ্যারেস্ট যদি করে, তাহলে 24 ঘন্টার মধ্যে পুলিশকে তাকে প্রোডাকশন দিতে হবে কোর্টে। তোরা জানতিস সেটা? 24 আওয়ার্স, ইট ইজ ম্যান্ডেটরি। এইবার যদি পুলিশ নিয়ে 7 দিন ওকে আটকে রাখে বা 24 ঘন্টার বেশি আটকে রাখে, তখন কিন্তু ওটা আবার রং হয়ে যাবে। কারণ ওই স্ট্যাটুটরি অথরিটি আর থাকছে না। স্ট্যাটুটরি অথরিটি ওকে 24 আওয়ার্স এর মধ্যেই ওকে দিতে হবে, এটাই ওর স্ট্যাটুটরি পাওয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এটাই। তাহলে যখন পুলিশ অ্যারেস্ট করছে উইথ স্ট্যাটুটরি অথরিটি, ও কিন্তু লায়াবল হচ্ছে না। ক্লিয়ার? তো ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর বলে একটা কেস আছে, যেখানে ভীম সিংকে অ্যারেস্ট করেছিল জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ। তাই তো? ও একজন এমএলএ ছিল। ও যাচ্ছিল অ্যাসেম্বলিতে এবং ওকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করে 24 আওয়ার্স এর বেশি ওকে রেখে দেয় আটকে। তো জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশকে কোর্ট লায়াবল করে দিয়েছিল। 50,000 রুপিস কম্পেনসেশন পেয়েছিল ভীম সিং। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে ও স্ট্যাটুটরি অথরিটি নিতে পারতো, যদি না 24 ঘন্টা আগে ওকে প্রোটেকশন দিয়ে দিত। যদি দিত তাহলে হতো না। ঠিক আছে? এটাই। ক্লিয়ার? তাহলে ডিফেন্সটা ক্লিয়ার হলো। তাহলে ডিফেন্স টোটাল 8টা আছে। এই ডিফেন্স গুলো জেনারেল ডিফেন্স। তো যে কোনো টর্টের ক্ষেত্রেই এই ডিফেন্স গুলো নেওয়া যেতে পারে। একটা নিতে পারিস, একাধিক নিতে পারিস, কিন্তু নিতে পারবি কিনা সেটা ডিপেন্ড করছে ওই ফ্যাক্টের ওপর, কি ঘটনা ঘটেছে তার ওপর, যে কোন ডিফেন্সটা অ্যাপ্লিকেবল। বুঝতে পারছিস তো? পুলিশ অ্যারেস্ট করেছে, সেখানে ভলেন্টারি নন ফিট ইনজুরি নিশ্চয়ই যাবে না। বোঝা গেল? সেখানে প্লেন্টিফ দ্য রং ডুয়ার নাও যেতে পারে। তো ডিপেন্ড করছে যে কোনটা কোন জায়গায় অ্যাপ্লিকেবল, বা অ্যাক্ট অফ গড সব জায়গায় হতে পারে, হবে না। তো ফ্যাক্টের ওপর কিন্তু তোকে নিজেকে বুঝতে হবে যে আমি কোন ডিফেন্সটা অ্যাপ্লাই করলে আমি ডিফেন্ডেন্টকে বাঁচাতে পারবো। ক্লিয়ার? নেক্সট চ্যাপ্টার আছে ক্যাপাসিটি। এটা আজকে আমি পড়াচ্ছি না, এটা পরে পড়াবো, কারণ তাহলে আর পড়তে ভালো। ক্যাপাসিটির পর একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4, সেটা হলো ভাইক্যারিয়াস লায়াবিলিটি। নোট করতে পারিস। হেডিং কর। তোর কি বাড়ি যাবি? কটা বাজে? না, আজকেই পড়াই। বুঝিয়ে দিই, এটা একদম ছোট্ট, একদম খুব ইজি। ভাইক্যারিয়াস, VICARIOUS, ভাইক্যারিয়াস লায়াবিলিটি, LIABILITY। জানিস ভাইক্যারিয়াস লায়াবিলিটি কাকে বলে? তুই কি বলতে পারবে ভাইক্যারিয়াস লায়াবিলিটি? না, 3 নাম্বারটা বাদ দিলাম যে, দুটো হয়ে গেছে। ওকে, তাহলে দেখ, ইন্টারেস্টিং। ধর দোষ করলি তুই, ক্ষতিপূরণ কে দেবে? কে দেবে? যে করেছে সে তো, নাকি অন্য কেউ দেবে? যে করছে সে। এটা তো লজিক, তো এটাই বলে। কিন্তু ভাইকারিয়াস লায়াবিলিটি এমন একটা লায়াবিলিটি যেখানে রং করছে একজন আর ক্ষতিপূরণ দিতে হচ্ছে অন্য একজনকে। এরকম হতে পারে। দেখ, এটা ভাবনার বাইরে, কিন্তু দেখ, লজিক্যালি ভাব, কোনোভাবে খুঁজে পাবি না যে ভুল করছে একজন, ক্ষতিপূরণ দিচ্ছে অন্য একজন। হয়? বল দেখি। বাহ, ভেরি গুড, গুড অবজারভেশন। আচ্ছা, খুব ভালো বলেছে। তুইও কিছু বলতে চাস, বল। এরকম কোনো এক্সাম্পল বল, বল। ঠিক আছে, আর কেউ? ভালো, গুড অবজারভেশন।
এটাই হলো ভাইক্যারিয়াস লায়াবিলিটি। আরেকটা এক্সাম্পল দিতে পারতিস, সেটা হচ্ছে ভীম সিং এর। ভীম সিংকে অ্যারেস্ট করেছে কে? তার পুলিশ, জম্মু অ্যান্ড কাশ্মীরের পুলিশ। আর ক্ষতিপূরণ কে দিল? গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। ওই যে পুলিশটা অ্যারেস্ট করেছিল হরিদাস পাল, সে কিন্তু দেয়নি ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ দিয়েছে সরকার, তাই না? তো এটা আমরা পরে পড়বো, ভাইক্যারিয়াস লায়াবিলিটি অফ স্টেট, সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আপাতত বুঝি হোয়াট ইজ ভাইক্যারিয়াস লায়াবিলিটি, এবং এটাই ভাইক্যারিয়াস লায়াবিলিটি। কোনটা? যেখানে দোষ করছে একজন আর ক্ষতিপূরণ দিচ্ছে অন্য একজন। তাহলে এটা নিশ্চয়ই তোরা বুঝে গেলি যে যে দোষ করছে আর যে ক্ষতিপূরণ দিচ্ছে তাদের মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক থাকতে হবে। এমনি এমনি তো এটা হতে পারে না যে ও একজনকে চড় মারলো, ও গিয়ে কান্দর উঠবস করছে, হতে পারে এটা? নিশ্চয়ই না। তাহলে একটা রিলেশন থাকতে হবে তাদের মধ্যে। তাহলে এরকম তিনটে রিলেশন আমরা পাবো, যে রিলেশন গুলোতে ভাইক্যারিয়াস লায়াবিলিটি আসতে পারে। তারপর দেখ ওরকম রিলেশনে পড়িস কিনা তোরা, যেখানে ভাইক্যারিয়াস লায়াবিলিটি আসতে পারে। তো ফার্স্ট যে রিলেশনশিপটা আমরা দেখব সেটা হলো মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশনশিপ। তাহলে ফার্স্ট হলে ভাইক্যারিয়াস লায়াবিলিটি লিখেছিস তো, মিনিংটা একটু লেখ। তাহলে ইন কেস অফ ভাইক্যারিয়াস লায়াবিলিটি ফর রং অফ ওয়ান পার্সন, for the wrong of one person, in case of vicarious liability for the wrong of one person, the liability shift to another person of one person, for the wrong of one person, the liability shifts to another person. Another person. Clear হলো? তাহলে ভাইক্যারিয়াস লায়াবিলিটি এমন একটা লায়াবিলিটি যেখানে ভুল করছে একজন এবং ক্ষতিপূরণ দিচ্ছে অন্য আরেকজন, লায়াবিলিটি অন্য একজনের কাঁধে চলে যাচ্ছে, যে রং করেনি সে ক্ষতিপূরণ দিচ্ছে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট রিলেশনশিপ কি বললাম? ও তবে তোরা নোট কর যে দিস কাইন্ড অফ লায়াবিলিটি মে অ্যারাইজ, দিস কাইন্ড অফ লায়াবিলিটি মে অ্যারাইজ in the following relationships বা in the following cases. নাম্বার ওয়ান, মাস্টার, একটা ছোট্ট ড্যাশ দিয়ে সার্ভেন্ট। নাম্বার ওয়ান, মাস্টার সার্ভেন্ট। বোঝা গেল? তাহলে কিরকম রিলেশনশিপে এটা অ্যারাইজ হতে পারে? মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপে, মানে সার্ভেন্ট কোনো রং করলে মাস্টার লায়াবল হবে। কিরকম? তাহলে ধর আমার একজন ড্রাইভার আছে, সে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সে ড্রাইভার গিয়ে কাউকে ধাক্কা মারলো, ক্ষতিপূরণ কে দেবে? গাড়ির মালিক, মাস্টার। তোরা বলতে পারিস কেন, কেন এহেন নিয়ম? তার লজিক হচ্ছে দুটো। এক নাম্বার, ওই ক্ষতিপূরণ ওর দেওয়ার ক্ষমতা নেই, এক নাম্বার এটা। আর দুই নাম্বার, আমার ডাইরেকশনেও গাড়ি চালাচ্ছে, তো ওর লায়াবিলিটি আমার লায়াবিলিটি। তো আমি আমার সার্ভেন্টকে বললাম, সার্ভেন্ট যখন কাজ করছে আমার ডাইরেকশনে কাজ করছে, সার্ভেন্ট মানে আমার চাকর, তাই তো? চাকর শব্দটা শুনতে খুব বাজে লাগে না? কিন্তু পুলিশ কিন্তু আবার ওরাও সার্ভেন্ট। সার্ভেন্ট মানে এখানে যারা বাসন মাজা ঘর মোছা করে সেটাকে মিন করা হচ্ছে না। সার্ভেন্ট মানে ডাইরেকশনে চলা, কথাটা বোঝ কিন্তু এখানটায়। সার্ভেন্ট মানে ডাইরেকশনে চলা, বোঝা গেল? না না, ওটাই বলছি, সার্ভেন্ট শুধুমাত্র মানে যে ঘর মোছে কাপড় কাচে এমনটা নয়। সার্ভেন্ট মানে কিন্তু কেউ যখন কারোর ডাইরেকশনে চলছে তখনই মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপটা চলছে। সার্ভেন্ট মানে যে শুধু জুতা পালিশ করে কি গামছা এগিয়ে দেয় এমনটা নয়, বুঝতে পারছি? যেমন পুলিশও কিন্তু সরকারের সার্ভেন্ট, তার মানে কি পুলিশ ছোট কাজ করে? তা কিন্তু নয়। তো এখানে সার্ভেন্ট মানে হলো, মাস্টার সার্ভেন্ট মানে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে?
মাস্টার হলো একটা পার্সন যার ডাইরেকশনে আরেকটা লোক চলছে। তখন তাকে আমরা বলছি তার সার্ভেন্ট। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে আমি এক্সাম্পলটা দিলাম যে আমি আমার ড্রাইভারের জন্য লায়াবল হচ্ছি, এটা কিন্তু একটা মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ হতে পারে। ক্লিয়ার? তাহলে দুটো কারণ ভাইকেরিয়াস লায়াবিলিটির, একটা সার্ভেন্টের পক্ষে পে করা সম্ভব নয়। আর ২ নাম্বার যেহেতু ও আমার ডাইরেকশনে চলছে, তাহলে ও রংটাও আমার ডাইরেকশনেই করেছে। তার জন্য কিন্তু আমি লায়াবল হব। ক্লিয়ার? একটু ফাঁকা রেখে সেকেন্ড পয়েন্টটা লেখ। একটু মানে এতটাও না, আরেকটু উপরে উঠাতে পারিস। হ্যাঁ, সেটা হলো প্রিন্সিপাল। এই প্রিন্সিপাল বানান PAL। ওকে? প্রিন্সিপাল, লাস্টে PAL। প্রিন্সিপাল দুটো হয়, একটা প্রিন্সিপাল, একটা প্রিন্সিপাল। প্রিন্সিপাল হচ্ছে PLE, সেটার মানে হলো নীতি, তাই না? প্রিন্সিপাল, এটা আমার নীতি। আর প্রিন্সিপাল, আর প্রিন্সিপালের সঙ্গে হাইফেন দিয়ে লেখ এজেন্ট। প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট, তাহলে এই রিলেশনশিপেও হতে পারে। তাহলে এখানে লায়াবল কে হচ্ছে প্রিন্সিপাল, কার কাজের জন্য? এজেন্টের কাজের জন্য। বুঝলি? এবার দেখ ১ নাম্বার পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, দুটোর মধ্যে ডিফারেন্স কি তাহলে? মাস্টার সার্ভেন্ট আর প্রিন্সিপাল এজেন্টের মধ্যে পার্থক্য কি? দুটো তো একই রকম লাগছে। সো এটাও কিন্তু বুঝতে হবে যে কখন একটা লোককে আমি আমার প্রিন্সিপাল মানে সরি এজেন্ট বলবো, আর কখন একটা লোককে আমি আমার সার্ভেন্ট বলবো। ডিফারেন্স কি? প্রিন্সিপাল এজেন্টের রিলেশনশিপ আছে মানে এজেন্ট থার্ড পার্টির সঙ্গে ডিল করবে আমাকে রিপ্রেজেন্ট করে। বুঝলি? ক্লিয়ার হলো? বোঝা গেল? তার মানে ইফ দেয়ার ইজ প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ, তাহলে দেয়ার মাস্ট বি থার্ড পার্টি ডিলিং, থাকতেই হবে। তার মানে এজেন্টের কাজ কি? থার্ড পার্টির সঙ্গে গিয়ে ডিল করা, কন্ট্রাক্ট করা, আমাকে রিপ্রেজেন্ট করে। মানে এজেন্টের কাজ হলো আমার নামে অন্য লোকের সঙ্গে গিয়ে ডিল করবে। এটা হচ্ছে এজেন্টের কাজ। এক্সাম্পল কি হতে পারে? যেমন ধর আমি একটা ব্রোকার ঠিক করলাম আমার জমি বিক্রি করার জন্য। তাকে আমি পাওয়ার দিলাম যে তুমি আমার জমিটা বিক্রি করে দিও। কারণ আমি ধর থাকি USA তে। জলপাইগুড়িতে আমার জমি আছে যেটা বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। আমি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে একটা লোককে ঠিক করে দিলাম অ্যাটর্নি হিসেবে। তার কাজ কি? সে আমার জমিটা বিক্রি করে দেবে। মানে আমার হয়ে সে সিগনেচার করে দেবে যাকে বিক্রি করবে। আমি কিন্তু করব না সিগনেচার। কারণ আমি তো USA তে। ক্লিয়ার? তাহলে ও কিন্তু এজেন্ট। তার মানে দেয়ার মাস্ট বি আ থার্ড পার্টি ডিলিং ইন কেস অফ প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট রিলেশনশিপ। এটাকে আমরা এজেন্সি বলি। এই রিলেশনশিপের একটা নামও আছে, এটাকে আমরা বলি এজেন্সি। ক্লিয়ার হলো? আর সার্ভেন্ট কিন্তু সেখানে থার্ড পার্টি ডিলিং এর ব্যাপার নেই, রিপ্রেজেন্টেশনের ব্যাপার নেই। সার্ভেন্টের কাজ শুধু আমার ডাইরেকশনে চলা, ও কিন্তু আমার হয়ে ডিল করতে পারবে না। ব্যাপারটা বোঝা গেল না? বোঝা গেল না? ক্লিয়ার? যেমন ধর একজন পুলিশ, SP ধর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ওকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে গভর্নমেন্ট অফ বিহারের সঙ্গে কোনো ডিল করতে পারবে? পারবে না। তো অ্যাকচুয়ালি একজন সার্ভেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বুঝতে পারছিস? কিন্তু ধর আমাদের ফাইন্যান্স মিনিস্টার, বা ধর আমাদের প্রাইম মিনিস্টার বা বিদেশ মন্ত্রী, ঠিক আছে, সেই ফরেন মিনিস্টার কিন্তু বাইরের দেশের সঙ্গে চুক্তি করতে পারে যে আমরা 10টা রাফায়েল কিনবো, বুঝলি? বা আমরা তেল কিনবো এতটা এই বছর। তাহলে সে কিন্তু ইন্ডিয়ার এজেন্ট হিসেবে কাজ করছে, কারণ ও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে কন্ট্রাক্ট করছে। ক্লিয়ার হলো জায়গাটা? পুলিশ কিন্তু করতে পারে না, পারে? আমাদের ইন্ডিয়ান পুলিশ, ইন্ডিয়াতে তো ওরকম পুলিশ মানে রাজ্যের পুলিশ আছে, ইন্ডিয়ানও আছে, তারা পারবে? মানে আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স BSF, তারা পারবে পাকিস্তানের সঙ্গে ডিল করতে? পারবে না। কিন্তু ফরেন মিনিস্টার কিন্তু পারবে। তো এটাই হলো প্রিন্সিপাল এজেন্টের রিলেশন আর মাস্টার সার্ভেন্টের রিলেশন। তাহলে পুলিশের ক্ষেত্রে গভর্নমেন্ট হলো মাস্টার আর পুলিশ হলো সার্ভেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? এটাই।
তাহলে থার্ড এসেনশিয়াল হলো মানে এসেনশিয়াল বলছি, থার্ড রিলেশনশিপ হলো পার্টনার্স, যেখানে এই ভাইকারিয়াস লায়াবিলিটি অ্যারাইজ হয়। কি? পার্টনার্স। পার্টনার্স বুঝিস? হোয়াট ইজ পার্টনার্স? যারা, তারা কি করে? পার্টনার বলতে কি? লাইফ পার্টনার? তাহলে এখানে কোন পার্টনার? Business. বিজনেস। এখানে পার্টনারশিপের কথা বলা হচ্ছে। পার্টনার মানে এখানে পার্টনারশিপ। যেমন এই প্রিন্সিপাল এজেন্ট মানে বললাম এজেন্সি, সেরকম পার্টনারেরও এখানে একটা নাম আছে পার্টনারশিপ। তাহলে এই পার্টনারশিপটা কি? ধর এবার আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটা দুর্গাপূজা করব। তাহলে এটা কি পার্টনারশিপ বলবো? বা ধর আমরা সবাই মিলে টাকা একসঙ্গে দিয়ে আমরা একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করলাম। এটা কি পার্টনারশিপ বলবো? পার্টনারশিপে পিকনিক হচ্ছে? বেশি হতে পারে। তাহলে কি পিকনিক পার্টনারশিপ পিকনিক বলা যায়? পার্টনারশিপে কিন্তু বিজনেসটা ইম্পর্টেন্ট। সো দুর্গাপূজা, পিকনিক, টাকা নিয়ে আমি তো করি এরকম। বা কারোর বার্থডেতে তাকে গিফট দেবো, তো ১০-১২ জন বন্ধু মিলে করছি। টিচার্স ডে সেলিব্রেশন করি তো। তো এগুলো কিন্তু পার্টনারশিপ নয়। তাহলে পার্টনারশিপ হতে গেলে বিজনেস হতে হবে। আর প্রফিট মেকিং ইনটেনশন থাকতে হবে। চ্যারিটি না। ক্লিয়ার? তাহলে প্রফিট মেকিং ইনটেনশনে যখন একাধিক লোক একত্রিত হয়ে তাদের নিজস্ব পরিমাণ কিছু টাকা সেখানে লাগিয়ে একটা বিজনেস ক্যারি অন করছে, তখন সেটাকে, এবং প্রফিটের ইনটেনশনে, তখন সেটাকে আমরা বলছি পার্টনারশিপ। এবং এই ক্ষেত্রে যদি ১০ জন পার্টনার থাকে, তারা প্রত্যেকেই প্রত্যেকের প্রতি লায়াবল থাকে। মানে ধর একজন গিয়ে কোনো কাজ করলো, তার জন্য বাকি পার্টনাররাও লায়াবল হবে। কেন? কারণ পার্টনারশিপকে আমরা বলি মিউচুয়াল এজেন্সি। কি বলি? এগুলো নোট করে নে। প্রিন্সিপাল এজেন্টের পাশের এজেন্সি কথাটা নোট করে নে। যে the relationship is known as agency and partnership is known as mutual agency. তার মানে পার্টনারশিপের মধ্যেও একটা প্রিন্সিপাল এজেন্টের সম্পর্ক আছে। পার্টনারশিপে মানে ইট ইজ নোন অ্যাজ মিউচুয়াল এজেন্সি। তো পার্টনারশিপের মধ্যেও কিন্তু প্রিন্সিপাল এজেন্টের সম্পর্ক দেখতে পাচ্ছি। তাহলে কে প্রিন্সিপাল আর কে এজেন্ট? প্রত্যেকেই প্রত্যেকের প্রিন্সিপাল এবং প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ট। মিউচুয়াল এজেন্সি। সবাই সবার উপর লাগাবে। তার মানে ধর আমরা যদি একটা পার্টনারশিপ চালাই, তাহলে আমি প্রিন্সিপাল, তোরা সবাই আমার এজেন্ট, আবার সিমিলারলি তুইও প্রিন্সিপাল, আমরা সবাই তোর এজেন্ট। তার মানে প্রত্যেকেই প্রত্যেকের প্রিন্সিপাল এন্ড প্রত্যেকেই প্রত্যেকের এজেন্ট। সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে মিউচুয়াল এজেন্সি। এন্ড যেরকম ভাবে এজেন্সিতে লায়াবিলিটি চলে আসে একজন এজেন্টের জন্য, কে লায়াবল হয়? প্রিন্সিপাল। ঠিক সেরকম পার্টনারশিপেও লায়াবিলিটি আসতে পারে। ধর আমরা সবাই মিলে একটা বিরিয়ানির দোকান খুললাম, যে বিরিয়ানি বিক্রি করব। এইবার ধর ওকে দায়িত্ব দেওয়া হলো যে ও পার্টনারশিপ ফার্মের নামে চাল কিনে নিয়ে আসবে। এবার ও চাল কিনে নিয়ে আসলো, টাকা দিল না, তার লায়াবিলিটি কিন্তু আমাদের সবার, মানে পুরো পার্টনারশিপ ফার্মটাই লায়াবল হবে। ক্লিয়ার হলো? ওকে? এনি ডাউট? তাহলে এটাই ভাইকারিয়াস লায়াবিলিটি। ওকে? তাহলে এটা, তাহলে এই কোন কোন চ্যাপ্টার ছবি তুলবি? সেকেন্ড চ্যাপ্টার এন্ড ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার ২-৩টে পেজ আছে। ওকে? ছবি তুলে বাড়িতে গিয়ে পড়ে আসবি। নেক্সট দিন কিন্তু আমি লিখতে দেবো 15 মিনিটস এর জন্য। তোরা আবার ভাবিস না এইখানে বসলে প্রথমের দিকের টপিক গুলো পাওয়া যাবে। বুঝতে পারছিস জায়গাটা? তোরা ভাবিস না যে এখানে বসলে পরের দিন আমি জেনারেল ডিফেন্স এর ফার্স্ট টপিকটা দেবো তাকে। মানে বুঝতে পারছিস? সব থেকে ভালো হবে যদি আমি চিটকুট করে দিই না, বল থেকে তুলবি।